শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেক্স ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে, সুন্দরের আগমন নিয়ে এবং আগমন বার্তা নিয়ে আমরা হাজির হয়ে গেছি একদমই সকালে। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আজকে কেন যেন খুব ভালো লাগছে। কেন বলো তো? আমার মনে হয় আজকে অনেক বেশি জানতে পারবো, শিখতে পারবো, আর আমার শিক্ষণীয় জিনিস সবসময়ই ভালো লাগে। এবং সেটা যদি হয় আসলে নিজেদের ঐতিহ্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, স্থাপত্য কলা নিয়ে, নিজেদের ডিজাইন নিয়ে। একদমই তাই, তাহলে আরো ভালো হয়। চলো দর্শককে জানাই আমরা কি জানতে যাচ্ছি আজকে, কাকে জানতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি স্থপতি এবং শিক্ষক জালাল আহমেদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? আছি ভালোই আছি। ভীষণ ভালো লাগছে আমাদের মাঝে আপনাকে পেয়ে। আমরা এই আয়োজনে আসলে আপনাদের মতো সমৃদ্ধ মানুষদেরকে জানার চেষ্টা করি, দর্শককে জানানোর চেষ্টা করি। একদমই শৈশব থেকে যদি যাই, শৈশব তো আপনার জন্ম হয়েছিল সিলেটে। জি। একটা সময় পুরান ঢাকায় চলে আসা। পুরান ঢাকার জায়গা থেকে আসলে একটু শুনতে চাই, কেমন ছিল সেই সময় পুরান ঢাকা? আমার ছোটবেলা থেকে আরম্ভ করে আমার স্কুল জীবন এবং কলেজ এবং ইউনিভার্সিটি আমি পুরাটাই, এবং আমার বিয়ের পরেও আমার বাবা মার সঙ্গে পুরান ঢাকায় বেচারান্দেরিতে থাকতাম। আচ্ছা। আমরা 7 ভাই বোন ছিলাম, তার মধ্যে আমি সবচেয়ে ছোট। আচ্ছা। আর এই বেচারান্দেরিতে থাকাকালীন আমার বেড়ে ওঠা ওখানে, তো কতগুলো জিনিস আমার কাছে মনে পড়ে। যেরকম ছোটবেলায় আমরা যে পাড়া যে জিনিসটা ছিল, যেটা আজকাল আমরা দেখি না অ্যাপার্টমেন্ট লাইফে, পাড়ায় আমরা সবাই হয়তো আশেপাশে বাড়িগুলোর থেকে হয়েছে, আমরা যারা সমবয়সী ছিলাম, আমাদের আশেপাশের বয়সী ছিল, তাদের সঙ্গে যে একসঙ্গে বেড়ে ওঠার যে আনন্দটা ছিল, সেটা আসলে খুবই মানে একটা মধুর স্মৃতি। এবং আমরা বেচারান্দেরিতে থাকাকালীন আমাদের ওখানে ছিল হলো কাশ্মীরি শাহ সাহেবের মাজার ছিল, তো ওটা এখনো আছে। তো ওইখানে আমার ওইটার সঙ্গে যে গোরস্থান, সেখানে আমার বাবা মা এবং বড় ভাই আমার ছোট বোনের কবর। আচ্ছা। এবং সেই মাজারের যখন ওরস হতো আমার ছোটবেলায় মনে আছে, সেই স্মৃতিগুলো খুবই সুন্দর। যে ওরসের সময় আমাদের পাড়ার অন্যখান থেকে ওই কাওয়ালি গেতে গেতে এবং মাথার চাদর গিলাপ নিয়ে বড় প্রসেশন আসতো। আমরা সব বাড়িগুলোর থেকে, ছাদের থেকে সবাই মহিলারা দেখতাম, আমরা ওই প্রসেশনের সঙ্গে আসতাম। তারপরে রাত্রে কাওয়ালি সারা রাত হতো। তারপরে ওই দিনের বেলায় যখন আমরা ওই ওরসের ওই তোবারক অথবা নিয়ে খেতাম, তো সেটা একটা খুবই মজার জিনিস ছিল। আসলেই তাই, ছোটবেলার বিষয়গুলোই স্যার আসলে এমন যে কোনটা রেখে কোনটা বলবো এরকম একটা বিষয় হয়ে যায়, এত কিছু থাকে। এবং সেটা যদি পুরান ঢাকার হয় তাহলে তো কথাই নেই। আমি নিজেও রিলেট করতে পারছি স্যার, কারণ আমার নানার বাসা ছিল পুরান ঢাকায়। আচ্ছা। এই জন্য মনে হয় বেশি রিলেট করা যায়। খুব স্মৃতিগুলো আসলে খুবই মিস করি। স্যার, একদমই যদি পরিবারে ফিরে যাই, বাবা মা তাদের সম্পর্কে একটু শুনতে চাইবো। আমার বাবা চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরিজীবী। উনি রিটায়ার করেন 1970-তে এবং মারা যান হলো 1992 সালে। আর মা 1992 সালে মারা যান। উনি এমনি গৃহিণী ছিলেন। আচ্ছা। তো উনিও ওই 92 সালে মারা যান আর কি, দুজনে পরপর মারা যান। আর আমার স্কুল আমি পড়েছি আর্মানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে, কলেজ নটরডেম কলেজে, আর পড়াশোনা তো বুয়েটে করেছি আর্কিটেকচার। কলেজে সবকিছুই ঢাকার ওই প্রান্তে, ঢাকার ওই প্রান্তে সবকিছু পুরনো ঢাকাতে। স্যার, আপনার বাবা তো পুলিশে ছিলেন হয়তো? জি, বাংলাদেশ পুলিশে। উনি ইন্টেলিজেন্স ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে রিটায়ার করেন 1970-তে। আচ্ছা। ছোটবেলায় যেটা হয়, যেহেতু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছি আপনাকে, একটু বাবা সম্পর্কে শুনবো যে বাবার অনেক কিছু না মানে সন্তানদের জীবনে অনেক প্রভাব ফেলে। আপনার বাবা যে প্রফেশনে ছিলেন সেই জায়গা থেকে প্রচুর ডিসিপ্লিন মানুষ হওয়ার কথা। আপনাদেরকে আসলে কিভাবে নিয়ন্ত্রণে রাখতেন বা কিভাবে আপনাদেরকে ভবিষ্যৎটা দেখাতেন তিনি? আব্বার একটা জিনিস কি আমার সাথে যেটা হচ্ছে এই লাগে এখন চিন্তা করলে, উনি খুব মানে সেলফ কন্টেন্ট ছিলেন, মানে কোনো বাহুল্যতা অথবা বাড়াবাড়ি ছিল না। আমাদের ঈদের সময় মানে উনি ওই ঈদের দিন সকালে আমাদেরকে 10 টাকা করে সবাইকে সালামি দিত আর কি। তো এটা মানে একদম বড় থেকে আরম্ভ করে একদম ছোট যারা ছিলাম সবাইকে। কিন্তু ওনার যেটা সাধ্যের মধ্যে কুলাতো, তখন 10 টাকা তখন যদি খুব খারাপ অ্যামাউন্ট ছিল না, তো ওইরকম ভাবে দিতেন। এবং খুব মৃদুভাষী ছিলেন
এবং আমাদেরকে কোনো সময় ওইভাবে কোনো কিছু জোর করতেন না। হ্যাঁ, আমি যে মানে কি করব না করবো এটা নিয়ে। আম্মাও খুবই সাপোর্টিভ ছিলেন দুজনেই। তো ওনাদের তো মানে অবশ্যই একটা অবদান আছে যে সৎ জীবনযাপন করা, এবং এই জিনিসগুলো তো আমরা ওনাদেরকে সবসময় ফলো করি যে কোনোদিন কোনো ধরনের মানে কি বলবো মানে মানে ওনাদের চাকরি জীবনের বাইরের কোনো কিছু নিয়ে ওনাদের ইনভলভমেন্ট ছিল না আর কি। আপনি বলছিলেন যে বাবা মৃদুভাষী ছিল, সেটা আসলে আপনার সাথে আমরা এতক্ষণ যে কথা বলছি ইতিমধ্যে আমরা এবং দর্শকরা বুঝে গেছি। এবং বাবার অনেকটা কিছুই স্যার মনে হচ্ছে আপনি প্রভাবিত বাবাকে দিয়ে অনেক। আর মা আসলে ছিলেন অন্য ধরনের। মাকে যেরকম বলি আমার অনেক অন্যায় আবদার এবং অনেক কিছুতে আমাকে সাপোর্ট করা এরকম ছিল, কিন্তু খুব একটা মারটার খাইনি আর কি। মারা আসলে এমনই হয়। আরো গল্প শুনবো, তবে স্যার আপনার সম্পর্কে তো অনেক তথ্য আছে বলার, কিছু তথ্য আমরা একটু দর্শকদের এই মুহূর্তে জানতে চাই। জি অবশ্যই। দর্শক, স্থপতি জালাল আহমেদ বাংলাদেশের স্থাপত্য অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে নান্দনিক, মানবিক ও প্রগতিশীল স্থাপত্য চর্চা করে আসছেন। তিনি JA আর্কিটেক্ট লিমিটেড এবং আর্কি কানেক্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও CEO। স্থপতি জালাল আহমেদ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সাবেক সভাপতি, কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের এশিয়া অঞ্চলের সাবেক সহ সভাপতি, কোরিয়ান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের সম্মানসূচক ফেলো এবং আর্কেশিয়া এর সাবেক সম্পাদক। স্থাপত্য চর্চার পাশাপাশি তিনি বেঙ্গল ইনস্টিটিউট, চেতনা ও মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থেকে বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি AAA গোল্ড মেডেল, লাফার্স হোলসিম এশিয়া প্যাসিফিক সাস্টেনেবল ডিজাইন অ্যাওয়ার্ড সহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তার নকশা করা প্রকল্পসমূহ টোকিও থেকে ফ্রাঙ্কফুর্ট এবং ঢাকা থেকে বাজেল পর্যন্ত নানা প্রদর্শনী ও প্রকাশনায় আলোচিত হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রেও তিনি বুয়েট, ব্র্যাক, AIUB ও UAP-তে নকশা স্টুডিওতে শিক্ষকতা করেছেন। সামাজিক দায়বদ্ধতায় তিনি সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে মানব কল্যাণে কাজ করছেন। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তিনি যে স্থাপত্য চর্চা গড়ে তুলেছেন তা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবান্বিত করেছে। স্যার, যেমনটা আসলে শুনছিলাম, অনেক কিছুর সঙ্গেই পুরোটা জীবন ধরে যুক্ত থেকেছেন। এই জীবনের গল্প শুনবো, তবে মাসুদ যেমনটা বলছিল যে ছোটবেলার গল্প আমরা আরেকটু শুনতে চাচ্ছি। পুরান ঢাকার গল্প হলে মনে হয় যে আরেকটু শুনি, কেমন ছিল। স্কুলের কথা বলছিলেন, আরমানিটোলে স্কুলে পড়াশোনা করতেন, যেটা বিশাল বড় একটা মাঠ ছিল কোনো এক সময়ে, এখন আর ওইভাবে নেই। এখন মাঠটা ওই সাইজেরই আছে, কিন্তু এখন বড় হয়ে যায়। এখন গেলে পরে মনে হয় যে ছোট হয়ে গেছে মাঠটা, তখন মনে হতো বিশাল বড়। তো এটা ছিল হলো এই তারা মসজিদ, যেটা খুব নাম ওটার পাশেই, খুবই নাম ওখানে আর কি। তো ওখানে আমরা তো সারাদিন তো থাকতাম স্কুলের পরেও ওখানে বিকালবেলা যায় হয়তো আমরা ক্লাসমেটরা যারা আশেপাশে আমাদের প্রতিবেশী ছিল, আমরা আড্ডা মারতাম বিকালবেলায়। আড্ডার পাশাপাশি আপনি বাস্কেটবল খেলায় ভীষণ পারদর্শী ছিলেন। পারদর্শী ছিলাম বলবো না, মানে বাস্কেটবল খেলতাম এবং মানে খেলেছি, স্কুল টিমে খেলেছি। আর এমনি শখ করে ইউনিভার্সিটিতে খেলতাম, কিন্তু ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু ওরকম টিমে ছিলাম না। আচ্ছা আচ্ছা। স্কুল টিমে বাস্কেটবল খেলার পাশাপাশি আপনি বিতর্ক, তারপরে পত্রিকা লেখা, পত্রিকা পড়া, এই বিষয়গুলোর সাথে ভীষণভাবে সংযুক্ত ছিলেন। হ্যাঁ, যেরকম মানে ডিবেটিং ক্লাবে ছিলাম, তারপরে আমরা নটরডেম কলেজে থাকাকালীন আমরা যেসব প্রকাশনা ছিল তার মধ্যে আমি স্টার্ট করে একটা, তখনকার তো এরকম ডিজিটাল যুগ ছিল না, তো ওই ফোকাস বলে একটা ওয়ালপেপার করতাম। আচ্ছা। তো সেটার জন্য মানে আমাকে আবার ম্যান ইন ফোকাস হিসেবে 2 বছর পর আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হতো কলেজ থেকে, তো ওটাতে দেওয়া হলো। প্লাস অনারেবল মেনশন পাই, কলেজের ডিবেট করতাম। এবং নটরডেম কলেজের শিক্ষাটা আসলে খুবই কি বলবো, মানে আমার জীবনের একটা বড় মানে অবদান রেখেছে। মানে অনেক নিয়ম কানুন এবং অনেক বেশি বাস্তবসম্মত হয়ে থাকে। হ্যাঁ, নটরডেমের শিক্ষা অনেক বেশি বাস্তবসম্মত হয়ে থাকে, বাস্তবসম্মত, এবং তারা মানে একটা মানুষকে মানে ওভারঅল একটা মানে ইয়ে দেয় আর কি। আমরা যেরকম খুব স্ট্রিক্ট
নিয়ম কানুন মেনে এবং রেগুলার কুইজ এগুলো হতো। পাশাপাশি আমরা যেদিনকে উইকেন্ডস থাকতো তখন আমরা ওই দেখতাম ডকুমেন্টারিজ, আচ্ছা সায়েন্স ফিকশন, সায়েন্স রিপোর্ট সায়েন্স থেকে নিয়ে আসতো, কলেজে ওটা হতো, ছাত্ররা দেখতো। তারপরে চার্লি চ্যাপলিনের এগুলো দেখে মানে সব একটা ওভারঅল, যেরকম ল্যাবগুলোতে আমাদের কোনো ছাড়াছাড়ি ছিল না, আমাদেরকে সবাইকে ল্যাবে একদম পুরো রিপোর্ট একদম ঠিক করে না হলে দিতে হতো, কুইজ দিতে হতো। তো সেই জিনিসগুলো আমার কাছে না মনে হয় একটা শিক্ষার খুব একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং এইটা আমি সবসময় মনে করি যে এটা একটা বিরাট অবদান রেখেছে আমার জীবনে আর কি। স্যার আপনি ছবি আঁকতেও ভালোবাসতেন? হ্যাঁ, ছবি আঁকতে পারতাম। আচ্ছা। এবং ছোটবেলায় আমার বড় ভাই, তারপরে আমার প্রয়াত আমার বড় দুলাভাই যিনি ছিলেন, উনি ইঞ্জিনিয়ার ছিল, ভাই এমনি নটরডেম কলেজ থেকে বিএ পাস করেন। ওনারা চাকরি তখন 65-66 দিকে করতেন। আমাকে অনেক খেলনা কিনে দিত, ওই গাড়ি ঘোড়া না, মানে আমাকে দেখতে আমি কিছু কিছু ক্রিয়েটিভ জিনিস করতে পছন্দ করি, তো আমাকে মেকানো সেট বলতো, তখন পাওয়া যেত। মেকানো সেটগুলো ছিল নাট বোল্ট, তারপরে স্টিলের কিছু কিছু এলিমেন্টস থাকতো, ওগুলোতে গাড়ি ঘোড়া, উইন্ডমিল, অনেক কিছু বানানো যেত। লেগো সেটের মতো, লেগোর মতনই একটু অন্যরকম। তো আর একটা ছিল হলো ওই কাঠের কিছু ছিল, ওইটা দিয়ে ঘর বাড়ি বানানো যেত, মানে বিভিন্ন রকম কাঠের হাতুড়ি ছিল ওগুলো, তো ওগুলো নিয়ে খেলতে খুব পছন্দ করতো। ওইটা হ্যারে মানে আমার একটা খুব মানে কি বলবো ক্রিয়েটিভ জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট ছোটবেলা থেকে ছিল। আচ্ছা স্যার ভাই বোন আপনারা কতজন ছিলেন? আমরা 7 ভাই বোন ছিলাম। আমি 7 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। কিন্তু আমার বড় বোন উনি বেঁচে আছেন, 84 বছর বয়স, আর বড় ভাই মারা গেছেন 2017 সনে। অন্য ভাইরা, এক ভাই আমেরিকা থাকে, মেজো বোন এখানেই থাকেন, উনিও এখন বিধবা, বড় বোনও বিধবা। আর তারপরের ভাই এখানে থেকে রিটায়ার করেছে, উনি ট্রাভেল বিজনেসে ছিলেন, এয়ারলাইন্সে ছিলেন। আর ছোট বোন মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে, তারপরে আমি আর কি। আচ্ছা আচ্ছা। ভাই বোনের সাথে সম্পর্ক কেমন ছিল স্যার? খুবই ভালো, খুবই ভালো। আমি ছোট ছিলাম বলে একটু প্যাম্পার্ড ছিলাম আর কি, বেশি আদর পেতে। বড় ভাই বোনরা যেটা হয় যে ছোটদেরকে একটু স্বাধীনতার জায়গাটা অনেক সময় একটু কম দেয়, কারণ হয়তো বা এই দুষ্টামি করে হাত কেটে ফেলবে বা কোনো একটা দুর্ঘটনা ঘটাবে। এরকম কোনো স্মৃতি মনে আছে ভাই বোনদের সাথে? একটু শাসন তো করতো, যে হয়তো এই এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাও খেলতে গেলে, এরকম ভাইটা এটা বলতো। বাট ভাই বোনদের আবার আমার মেজো ভাই সেজো ভাইয়ের সঙ্গে আমরা খুব একসঙ্গে, আমাদের পুরান ঢাকার বাসার নিচের তলাটা ছিল আমাদের ভাইদের, উপরে আব্বা আম্মা একদিকে থাকতো। আমাদের বাসাটা খুব ছোট, 3.5 কাঠার উপরে ছিল, কিন্তু মাঝখানে একটা উঠোন ছিল, উঠোনটা ছিল বাসার হার্ট। মানে ওখান থেকে উঠোন দিয়ে খোলা সিঁড়ি দিয়ে একদিকে উঠে গেলে বাবা মার ঘর, আরেকদিকে উঠে গেলে বোনদের ঘর, নিচের তলায় ভাইরা থাকতাম আর কি। তো ওখানে অনেক মানে মারামারিও করতাম ভাইরা। তো আমাকে বলতো তুমি যত ইচ্ছা মারো, আমার সেজো ভাই মেজো ভাই, মারতাম, তারপর আমাকে একটা হয়তো থাপ্পড় দিল আর স্যার একটু যদি আপনার কলেজ জীবনে চলে যাই, সেখানে যে আপনি ফোকাস নামের দেয়াল পত্রিকাটা লিখতেন, আমার জানার খুব ইচ্ছা যে সেটাকে আপনি সম্পূর্ণ নিজে এককভাবে লিখতেন? না, ওইটা তো মানে দেয়াল পত্রিকাগুলো ইয়েছে, আমরা বিভিন্ন আমাদের যারা সহপাঠী ছিল তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য, তাদের লেখা, অথবা বিভিন্ন হয়তো ম্যাগাজিন যেগুলো থাকতো বিদেশে সায়েন্স রিলেটেড যেসব ইনফরমেশন থাকতো, সেগুলো দিয়ে ওই ওয়াল ম্যাগাজিনটা বের করতাম। তার মানে আমরা বলতে পারি জেরিন যে সময়টায় আসলে মানুষের খুব আনন্দ করে বাইরে ঘোরার কথা, মুভি দেখার কথা, এটা সেটা করার কথা, সেই সময় স্যার কিন্তু ভীষণ সাংগঠনিক ছিলেন। এটাই আমার কৌতূহলের জায়গা ছিল মাসুক, যে এটা আসলে কিভাবে সম্ভব হলো। মাত্র তখন আপনি কলেজে পড়েন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তখন অন্য কিছু করার চাইতে দেয়াল পত্রিকা লিখছেন বা প্রকাশ করছেন, সেটা সবাই দেখছে, কলেজ থেকে পুরস্কার পাচ্ছে, এই জিনিসটা একটু জানতে চাই কিভাবে মাথায় এলো যে শুধু যে ওগুলা নিয়ে থাকতাম। হ্যাঁ, মানে ওটা একটা ইয়ে ছিল, মানে খুব আগ্রহ নিয়ে করেছে, এবং তার আগে ওটা বেরোতো না। দেয়াল পত্রিকাটা আমি বের করেছি ফার্স্ট টাইম। আমাদের ছিল চিটচ্যাট আর হচ্ছে ঢাকঢোল বলে একটা রেগুলার মানে স্টুডেন্ট পাবলিকেশন হতো, ওটাতেও কিছুটা কন্ট্রিবিউট করতাম, আর ওটা আলাদা এডিটোরিয়াল বোর্ড ছিল আর কি। আর এমনিতে এই পাশাপাশি দেয়াল পত্রিকার আগ্রহটা হ্যাঁ মানে ভিতর থেকে আসছিল, আমি জানি না, এখন মনে করতে পারছি না কেন, কিন্তু আর শিক্ষকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু একটা জিনিস ছিল হলো আমার
মানে খালাতো ভাই, উনি ও আমার 2 বছরের সিনিয়র ছিল। ও নটরডেম থেকে পাশ করে, তখনকার ম্যাট্রিকে ইন্টারমিডিয়েট ফার্স্ট হয় সে। তো আমাদের শিক্ষকদের খুব মানে আমার প্রতি একটু বেশি প্রেশার ছিল যে ওর মানে খালাতো ভাই হওয়াতে আমার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেজন্য সবসময় ভয়ে থাকতে হতো, কারণ আমি ওর সমকক্ষ ছিলাম না আর কি। তো এটা একটা শিক্ষকরা সবসময় খুব আমাকে মানে কড়া নজরে রাখতো যে আমি কি করতেছি না করতেছি। তো সেজন্য কিছুটা হলো এক্সট্রা কারিকুলার জিনিসগুলোর প্রতি, এমনি বাস্কেটবল বিকালে মানে ক্লাস শেষ হলেই কিছুক্ষণ খেলাধুলা না করলে ভালো লাগতো। আর মতিঝিলের কাছে যেহেতু ছিল, ওখান থেকে আরেকটা আমাদের মানে ছিল হলো মানে বিনোদনের ছিল হলো সিনেমা দেখতে যাওয়া, সিনেমা মধুমিতা, অভিসার, এইসব জায়গায় তখন সব যেসব মানে মুভিগুলো আসতো সব ভালো ভালো, আমরা সব দল বেঁধে ক্লাসমেট অনেক সময় হয়তো ক্লাস বাঙ্ক করে যেতাম আর কলেজ থেকে। কলেজের ইউনিফর্ম পরে তখন যেতে না, আমাদের ইউনিফর্ম ছিল না। ও আচ্ছা, ইউনিফর্ম ছিল না স্যার। এখন তো ইউনিফর্ম দেখা যায় নটরডেমে, এখন আছে বোধহয়। আপনাদের সময়ে তখন হয়তো না, ছিল না। আচ্ছা আচ্ছা। এত কিছুর পরেও আসলে অভিভাবকদেরই বলেন বা আমাদেরই জানার আগ্রহের জায়গাটা বলেন যে পড়াশোনা, সেই জায়গাটা কেমন ছিলেন? আমি বলবো যে নিজেরটা তো নিজে বলা যায় না, বাট এমনি মানে মোটামুটি ভালোই ছিলাম। আমার তো মনে হয় যে বেশ ভালো ছিলেন। তা যাই না আসলে, সবসময় যে মানে শিক্ষা জীবনে ভালো হলে যে পরে সফল হওয়া যাবে, পেশা জীবনে সফল হবে এরকম সবসময় হয় না। একদমই তাই। এইচএসসি শেষ করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বুয়েটে পড়বেন। সেটার একটা আলাদা ধরনের মানসিক প্রস্তুতিও দরকার ছিল। কোন সময় এসে মনে হলো বা কি কারণে মনে হলো যে আমি বুয়েটই পড়তে পারি? কারণ মেডিকেল ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, অনেক সেক্টর ছিল যে জায়গাগুলোতে নটরডেম থেকে বিভিন্ন সেক্টরই আসলে সবাই বেশ সুনাম অর্জন করে। এবং আর্কিটেকচার তখনও পর্যন্ত একদমই নতুন সাবজেক্ট ছিল, অনেকে নিতে ভয় পেত বা রিস্ক ফিল করতো যে এটার ক্যারিয়ার কি দাঁড়াবে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই হিসেবে আর্কিটেক্টটা কেন আসলে চুজ করেছিলেন বা পছন্দ করেছিলেন? এটার একটু পিছন দিক থেকে আরম্ভ করি। সেটা হলো আমার বড় ভাই, আমি যখন যে বললাম ক্রিয়েটিভ নিয়ে জিনিসপত্র বানাতাম, ইয়ে করতাম, খেলনা যেগুলো দেখে বেরো ঘর বাড়ি বানাতাম অথবা মেকানোসের দিয়ে গাড়ি বানাতাম। তো উনি আমাকে বললো যে আমি তখন 8-9-এ পড়ি, যে তুমি আর্কিটেকচার পড়ো, তোমার খুব ক্রিয়েটিভ একটা ইয়ে আছে, ট্যালেন্ট আছে। তো আমি ওই প্রথম আর্কিটেকচার শব্দটা শুনি, তো আমার তখন ওনারা কী করে আর্কিটেক্টরা বলে যে আমার মামা, আমার ছোটো মামা এবং বড় ভাই একই বয়সের ছিলেন, তো মামারা বুয়েটে পড়তেন। তো ওনাদের সঙ্গে ওনার ক্লাসমেটরা যারা ছিল আর্কিটেকচারের, তাদের সঙ্গে তো ওখান থেকে আর্কিটেকচার শব্দটা বললো যে এটা বিল্ডিং ডিজাইন করে। তার মানে বাবা, এটা তো বিরাট ব্যাপার, মানে একটা আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করে ফেলে, মানে এটা নিশ্চয়ই খুব কঠিন একটা কিছু। তো ওখান থেকে প্রথম মানে পরিচয়। তারপরে কলেজে পড়াকালীন আমি ডিসিশন তখন থেকে নিয়ে যে আমি আর্কিটেকচার পড়বো। কলেজে তখন আমরা ইউএসআইএসে যেতাম হলো লাইব্রেরিতে, ওই যে ওখানে তখন তো ডাইরেক্টরি ছিল, আমাদের তো অনলাইন ছিল না। ওখান থেকে যেসব ইউনিভার্সিটি আমেরিকায় আর্কিটেকচার ডিগ্রি দেয় সেখানে অ্যাপ্লাই করলাম, অনেকগুলোতে টোফেল দিলাম। তো পাশাপাশি ওই বুয়েটেও পাশ করার পরে আমরা কয়েকটা বন্ধু কলেজের বিভিন্ন আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 এরকম ছিল, একসঙ্গে হলো যে আমরা আর্কিটেকচার অ্যাডমিশন টেস্টে দিব আর কি। তো তখন ওখান থেকে দিই, এবং আমার একটা প্রশ্ন ভুল হয়েছিল, তো ওই জন্য খুব টেনশনে ছিলাম যে আমরা হবে কি হবে না। আর আমাদের সময় 2টা ব্যাচকে মার্জ করে একসঙ্গে ভর্তি করে 76-এ যারা ইন্টারমিডিয়েট পাস করে আর 77-এ, কারণ তখন সেশন জট কমাবার জন্য, তো কম্পিটিশনও অনেক ছিল। তো আমি যেদিনকে রেজাল্টটা ওঠে আমার মনে আছে যে আমি রেজাল্ট পেয়ে এত খুশি হয়েছে, আমি ওই ইসের থেকে পলাশির বুয়েট ক্যাম্পাস থেকে আমার ব্যাচারামদারিতে আব্বা আমাকে বলার জন্য আমি দৌড়ায় যাই, মানে রিক্সা না আনি, এবং যাওয়ার পথে ওই আমাদের যে ছিল সেন্ট্রাল জেল, ওর পাশে দেয়ালের সঙ্গে একটা মাক্কুসার মাজার ছিল, আমি মাজার জিয়ারত করে বাসায় যাই পলাশি থেকে বেচারাম দৌড়িয়ে। এবং তারপরে আর বাইরে ট্রাই করিনি, বুয়েটে হয়ে গেল। এবং আমার মনে হয় এটা একটা টার্নিং পয়েন্ট লাইফের, বিকজ আমি বাইরে গেলে কি করতাম জানি না, তো দেশে ফিরতাম না, এখানে থেকে গেলাম। এবং সত্যি এটা আমি বলে করি যে ভালো ডিসিশন ছিল আর কি। নিঃসন্দেহে আমরা সমৃদ্ধ হয়েছি স্যার, বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে। সত্যিই তাই স্যার। জেরিন যেমনটা বলছিল যে বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে, কিন্তু এই পথে হাঁটার জন্য একটা মানসিক যে প্রস্তুতি বলি বা সিদ্ধান্ত বলি, যে সেটা দরকার ছিল যখন, সেই সময়টা আসলে আপনি সিদ্ধান্তটা এত পাকাপোক্ত হলেন কিভাবে যে আমি আর্কিটেক্ট পড়বো এবং একজন স্থপতি হব? এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে আমার কাছে আসলে মানে এটা
বলা মুশকিল যে কেন এটা হলো, কিন্তু এটা আমি পড়বো একদম মন স্থির করে ফেলছিলাম আর কি। এবং তখন থেকে ওই যে বললাম যে প্রিপারেশন কলেজ লাইফ থেকেই আমরা ইয়ে করতাম একসঙ্গে সব ইয়ে করতাম। এবং ওই স্টুডেন্ট লাইফে যখন কলেজ লাইফে ছিলাম তখন আমরা ওই সংসদ ভবনটা আন্ডার কনস্ট্রাকশন ছিল আর কি। সাউথ প্লাজা হয়নি এবং এই সামনের মাঠটা খালি ছিল, নর্থ প্লাজাটা হয়েছিল। আমরা বিকালবেলায় কলেজের পরে বন্ধু বান্ধব কলেজ বন্ধুরা যারা আশেপাশে আমার কিছু বন্ধু ছিল ধানমন্ডি মোহাম্মদপুর এসব জায়গায় থাকতো, আমরা ওখান থেকে একসঙ্গে ওখানে সংসদ ভবনের ওখানে যা গল্প করতাম এবং মানে ওখানে ইয়ে করতাম। তো এটা কিছুটা ওইটাও আমি বলবো যে একটা ইন্সপায়ারিং ইয়ে ছিল আর কি, লুই কানের সংসদ ভবনটা তো অন্যরকম ডিজাইনে করা। এবং আরেকটা জিনিস তখন পর্যন্ত হয়নি, কিন্তু পরে যখন পড়তে আরম্ভ করি তখন আমাদের যে প্রয়াত স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম, ওনার সংস্পর্শে আসলে আমাদের একটা বিরাট অবদান, মানে এটা টার্নিং পয়েন্ট আমার লাইফের। স্যার এই সংস্পর্শে কি শিক্ষা জীবনে এসেছিলেন? শিক্ষা জীবনের শেষের দিকে, আচ্ছা, মানে যখন আমরা 4th ইয়ার 5th ইয়ারে পড়ি তখন সুযোগ হয় ওনার ওখানে, ওটা নিয়ে বলবো। স্যার তাহলে একটু যদি শিক্ষা জীবনের 4 বছরের পড়াশোনা শুনতে চাই, যে শিক্ষক হিসেবে কাদের সান্নিধ্য পেয়েছিলেন এবং পড়াশোনার জীবনটা আসলে বুয়েটে কেমন ছিল? আমি আরেকটু সংযুক্ত করতে চাই স্যার, যে শিক্ষা জীবনে যেটা হয় যে বিশেষ করে ভার্সিটি শিক্ষা জীবনে যেটা হয় যে বড়দের একটা সান্নিধ্য পাওয়া যায়, সিনিয়র স্টুডেন্টদের, বড় ভাই ব্রাদারদের, শিক্ষকদের। আগে বড় ভাই ব্রাদারদের সাথে আসলে সম্পর্কটা এবং সহযোগিতার যে বিষয়টা সেটা কেমন ছিল? ওইটা তো বলতে গেলে মানে এটা আমাদের একটা ছিল কি, মানে আমি হয়তো সব ইউনিভার্সিটিতে এখনো আছে, ওই মানে সিনিয়র জুনিয়র এটা যেহেতু ক্রিয়েটিভ, তো আমরা বলতাম হয়তো আমরা যে বড় যখন ধরো সিনিয়ররা হয়তো ফাইনাল ইয়ারের প্রজেক্টটাকে থিসিস প্রজেক্ট বলা হতো, ফাইনাল লাস্ট আর্কিট ডিজাইন প্রজেক্টটাকে। তো ওনারা তখন যখন পড়তো তখন আমরা সবাই যে ওনাদেরকে হেল্প করতাম মডেল মেকিংয়ে অথবা ড্রয়িংয়ে, শেষ মুহূর্তে একদম দিন রাত কাজ করছে, না ঘুমায় দিনের পর দিন কাজ করে যাচ্ছে, সঙ্গে আমাদের হেল্প করতেছে। তো আমরা এটাকে একটা টার্ম ছিল কামলা বলতাম, আমরা কামলা খাচ্ছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে ওনাদের সঙ্গে, এবং এটা তো ছিল হলো ডিজাইনের ইয়ে, এবং খুব ক্লোজলি থাকতাম আমরা একসঙ্গে, সিনেমা দেখতে যেতাম, কনসার্ট দেখতে যেতাম, মানে এরকম মানে মাঝে মাঝে বিভিন্ন ব্যাচের সঙ্গে একসঙ্গে হয়ে এই সম্পর্কটা ছিল আর কি তখন। এবং একজনের কথা না বললে না, যার আমার সাংঘাতিক মানে আমার দাগ ফেলেছিল আমার মানে মনে, সেটা ছিল হলো রাজিউল হাসান খন্দকার স্থাপত্য। উনি মারা গেছেন 97-এ একটা রোড অ্যাক্সিডেন্টে। তো উনি ছিল আমার খুবই ঘনিষ্ঠ, উনি ওনারা 4th ইয়ারে ছিল, আমরা যখন 1st ইয়ারে ছিলাম আর কি। তারপর আমরা ওখানে তখন সিনে ক্লাব ছিল, চলচ্চিত্রাঙ্গন। তো ওই চলচ্চিত্রাঙ্গন থেকে আমরা প্রতি মানে মাসে একটা করে বিভিন্ন ইসের থেকে ইনফরমেশন সেন্টার যেগুলো ছিল সব বিভিন্ন এমবাসির ওখান থেকে নিয়ে আসে আমরা ভালো ভালো সিনেমাগুলো, খুবই মানে এক্সেলেন্ট সব মুভিসগুলো দেখতাম আর কি ওখানে। ওইটা একটা খুব যোগাযোগের এবং ক্লোজনেসের একটা জায়গা ক্রিয়েট করে। হ্যাঁ, দারুণ দারুণ। এবং জেরিন যেমনটা জিজ্ঞেস করছিল যে শিক্ষকদের সাথে, ও আচ্ছা, শিক্ষকদের সাথে, হ্যাঁ শিক্ষকদের সঙ্গে মানে আমাদের যারা শিক্ষক ছিল আমরা খুবই মানে মজা করতাম আর কি, খুব ইনফর্মালি, মানে যেরকম করাও ছিল আবার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যেরকম অনেক সময় একদিন দেখা গেল হতো যে স্যারের একটা আমাদের মারা গেছেন মোবাশ্বের আলী স্যার, তো ওনার আমাদের ক্লাস টিচার ছিল। তো একদিন দেখলাম উনি গাড়িটা পরিষ্কার করতো না, ময়লা ছিল। তো আমরা যাই একদিনকে সব ক্লাসমেট মিলে সবাই মিলে ওনার গাড়িটা পরিষ্কার করে ধুয়ে দিলাম, গাড়ির কাছে পাহারা দিলাম। উনি আসলো, বললো স্যার আমাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দিতে, আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। স্যার তখন বললো ঠিক আছে যাও, তোমাদের মিষ্টি আনো খাও এরকম। তো এই মোবাশ্বের আলী স্যার ছিলেন, শামসুল ওয়ারিস স্যার, উনি এখনো বেঁচে আছেন। উনি আমাদের সকলের শ্রদ্ধার শিক্ষক, এবং ওনার যে সম্পর্কটা স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা, এটা আসলে একটা ইউনিক। মানে উনি এখনো মানে যেভাবে করে মানে ইয়ে করেন, মানে আর্কিটেকচারের ডিবেট করা ক্লাসরুমে, উনি দেখা যেত আমাদের ডিজাইন স্টুডিওতে হয়তো কথা বলতে আসছে সন্ধ্যায়, সারা রাত পার করে দিত, এরকমও হয়েছে। মানে উনি কথা বলতে এবং স্টুডেন্টদের সঙ্গে এঙ্গেজ হতে খুব পছন্দ করতো, এবং উনি সবাইকেই ওনার সান্নিধ্যে যারা আসছে তারা সত্যিই খুব, এবং এছাড়া অন্যান্য শিক্ষকরা ছিলেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল আর কি। শিক্ষা জীবন তো তাহলে দারুণ ছিল স্যারের। এবং বিশ্ববিদ্যালয় জীবনের পরেই স্যার যে জিনিসটা আসে যে কর্মজীবন মানুষের শুরু হয়ে যায়। আপনি পেশাগত জীবনে একজন স্থপতি, সেই জায়গা থেকে জানতে চাইবো, একদমই বইয়ের আমরা মূল ভাবটা আসলে একটু জানতে চাই যে আপনার আসলে অভিব্যক্তিটা কি ছিল বা মনের ভাবটা কি ছিল, যে স্থপতি হওয়াটা এটা শুধু একটা পেশা নাকি আরো অনেক গভীর কিছু? না, এইটার ব্যাপারে বলতে গেলে আমি যেটা বলছিলাম যে আমার
স্থপতি মাজহারুল ইসলাম, প্রয়াত স্থাপত্যাচার্য বলি, উনি আমরা তাকে আধুনিক স্থাপত্যের পথিকৃৎ বলি আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশে তো অবশ্যই। তো ওনার সঙ্গে আমরা 4th আর 5th এর পড়ার সময় আমরা শুনলাম যে উনি কিছু সিনিয়র স্টুডেন্টস এবং কিছু তখনকার ইয়াং আর্কিটেক্ট যারা ছিল তাদেরকে নিয়ে উনি একটা অধ্যয়ন চক্র করেন চেতনা নামে। তো সেখানে ওনারা প্রতি সপ্তাহে 2 দিন সন্ধ্যায় বসেন এবং আর্কিটেকচার ছাড়াও মানে আমাদের সমাজ, অর্থনীতি, ইতিহাস, কৃষ্টি সবকিছু যেগুলো মানে ক্রিয়েটিভ এবং এটা নিয়ে বিভিন্ন লেকচার প্রোগ্রামস হয় আর কি, আর্কিটেকচারের থিওরি এগুলো নিয়ে। তো আমরা খুব আগ্রহ নিয়ে ভাবলাম যেরকম সুযোগ তো আমাদের ইউনিভার্সিটিতে হয় না। আর তখন ইউনিভার্সিটি কেবল নতুন হয়েছে, তখন আসলে একটাই ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে, বুয়েটেই একমাত্র আর্কিটেকচার ডিগ্রি দেওয়া হতো। এবং তখন আমরা সর্বসাকুল্যে যখন আমরা মানে 5th ইয়ার অথবা পাশ করি তখন 150 জন বোধহয় আর্কিটেক্ট সারা বাংলাদেশে ছিল আর কি। তো ওনার সংস্পর্শে আসি এবং সেইখান থেকে আসলে আর্কিটেকচারটার বাইরেও যে একজন মানে স্থপতি অথবা পূর্ণাঙ্গ মানুষ হতে হলে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা তখন একটা বুঝতে পারলাম, যেটা বললাম যে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, আমাদের সাহিত্য, মানে শিল্প, এগুলো সব অর্থনীতি মিলায় মানে একটা যে সঙ্গীত, এইগুলোর ব্যাপারে একটা ওনার ওখানে আমাদের রেগুলার প্রতি সপ্তাহে সন্ধ্যায় বসতাম। এটা ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স ছিল এবং কয়েকজনের নাম না বললে না, যেরকম রাজুল হাসানের নাম বললো, আমরা সহপাঠী ছিল সাইফুল হক, খালেদ আশরাফ, তারপরে সিনিয়রদের মধ্যে ছিলেন রবিউল ভাই ছিলেন, শামসুল ওয়ারেস স্যার ছিলেন, তারপরে তো উত্তম কুমার সাহা ছিলেন, ওয়ারেস মাজহারুল ইসলাম স্যার তো ছিলেন। ওনার ওখানে বসতাম আড্ডা মতন, তারপরে ওই থিওরিটিক্যাল খুব আলাপ আলোচনা, অনেকে আবার বাইরের থেকে অনেক অতিথি বক্তারা আসতেন। তো এটা নিয়ে এটা আসলে আমার জীবন দর্শন এবং আমার আর্কিটেকচারের লাইফের একটা মানে টার্নিং পয়েন্ট ছাড়া মোর এটার মানে ইম্প্যাক্ট আমরা যারা ছিলাম চেতনায় সবাইয়ের উপরেই হয়েছিল, আমি শুধু একা বলবো না। সেই সময় যারা আছে তাদের যদি কাজগুলো একজন কেউ স্টাডি করে দেখবে যে তাদের কাজের মধ্যে একটা দেশাত্মবোধের ছাপ আছে আর কি। একটু যদি এবার ক্যারিয়ারে ফিরে আসি, যে 5 বছর পড়াশোনা করার পরে, আপনাদের 5 বছর হতে পারে লেগেছিল, 5 বছর পড়াশোনা করার পরে সর্বপ্রথম পেশাগত জীবনে কবে প্রবেশ করলেন? আচ্ছা, এটা একটুখানি পিছন থেকে বলি। আমরা তখন 3rd ইয়ারে যখন পড়ি, আমরা 4 বন্ধু, আমি, সাইফুল হক, কাজী খালেদ আশরাফ আর খালেদ নোমান, আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। তো আমরা একটা মানে অ্যাড এজেন্সির মাধ্যমে আমরা তখন হতো শিল্প মেলা হতো, তো তখন শিল্প মেলার জন্য আমরা একটা প্যাভিলিয়ন ডিজাইন করি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জন্য, সেটা সিলেক্টেড হয়। তো তখন আমরা খুবই এক্সাইটেড, স্টুডেন্ট লাইফে এরকম একটা কাজ সিলেক্টেড হয়ে গেছে। তো ওইটা আমরা মাঠে, ওই তখন মেলার মাঠে সারা দিন রাত কাজ করে 2-3 সপ্তাহ ধরে করতেছি। তো তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে ওই জালালরা ওখানে কাজ করছে, তো প্রত্যেকে দুপুরবেলায় বিভিন্ন ব্যাচের থেকে আসতো, আমরা তাদেরকে নিয়ে চাইনিজ খাওয়াতাম। 27 নম্বরের চাইনিজ রেস্টুরেন্ট। যখন প্রজেক্টটা শেষ হলো দেখলাম যে চাইনিজ খাওয়াতে সব টাকা শেষ হয়ে গেছে। তো এটা শুরুটা বললাম এই জন্য। তারপরে পাশ করার পরে আমরা 4 বন্ধুর থেকে 3 বন্ধু মিলে আমরা ডায়াগ্রাম আর্কিটেক্টস বলে একটা প্রতিষ্ঠান করি 83 সনে। নিজেরাই পাশ করার পরে নিজেরাই। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। তারপরে আমরা প্রথমের দিকে একটা কাজ করি হলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট একটা আছে, তো সেটার একটা গেট হাউস, মানে একটা গেট, একটা অভ্যর্থনা কক্ষ আর একটা গার্ড রুম দিয়ে একটা গেট, এটা কাজটা পাই আর কি প্রথম একটা। এটার প্রজেক্ট কস্ট মানে আমাদের ফি না, প্রজেক্ট কস্ট ছিল 2.5 লাখ টাকা। তো ওইটাকে তখন আমার মানে প্রফেশনাল কাজের সবগুলো ধারাই এর মধ্যে মানে যেগুলো ছিল, যে একটা ডিজাইন করা, টেন্ডারিং করা, কন্ট্রাক্টর সিলেকশন, তারপরে সাইট সুপারভিশন, সবগুলা করার এই ছোট্ট প্রজেক্টের মধ্যে দিয়ে আমার হাতে খড়ি হয় আর কি। এবং তারপরে আমি যাদের মানে একটা বিশেষ করে বলতে, আমি তখন আমাদের তো কাজের কোনো এক্সপিরিয়েন্স দেখাতে পারতেছি না প্রফেশনালি। তো আমরা গেলাম হলো তখন বিশেষ করে যাকে বলে স্যার ফাজলে হাসান আবেদ ব্র্যাকের। তো আমরা তাকে মানে বেশি চিনি হলো, আমরা বলতে ভালোবাসতাম আবেদ ভাই বলে। তো ওনার কাছে গেলাম, যে বললাম যে এরকম আবেদ ভাই এরকম আমরা একটু কাজ করতে চাই দেশের জন্য, তো আমাদের কিছু কাজ দেন। তো উনি শুনলেন আধা ঘন্টা দিয়ে, বললো তোমার একটা পোর্টফোলিও বানায় আমাদের কাছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিয়ে যাও। তো তখন তো ফটোকপি দিয়ে করতাম, আঁকা ছবি, তখন তো এসব ডিজিটাল যুগ ছিল না, করে দিয়ে আসলাম। বাট উনি যে মনে রেখেছেন, উনি যে বলেছেন ফলো আপ করে আমাদেরকে, তখন 85 সনে ওনার ওখান থেকে ডাক পড়লো যে একটা ট্রেনিং সেন্টার ওই রংপুরে
ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার বলতো টিয়ার, ওইটা তখন আমাদেরকে বলে ডিজাইন করো। তো আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা কম, তখন আমার সে যে সিনিয়র ভাই ছিলেন রাজুল হাসান খন্দকার, ওনাদের ফার্মের নাম ছিল কেপ। তো আমরা ওনাকে বললাম যে আপনাদের সঙ্গে নিয়ে করতে যাই, বিকজ আমার প্রথম অভিজ্ঞতাটা যেন প্রফেশনাল সার্ভিসটা প্রপারলি দিতে পারি। তো ওনাদের ওখানে বসে এবং দিনরাত কাজ করে ওটা শেষ করলো, এবং ওই সাইটে যে আমি তখন আমাদেরকে সার্ভে করে তো সাইটের মাপটা নিতে লাগে যে জমিটা কত বড়, তো ওইটা সার্ভেয়ার ছিল না, আমি নিজে টেপ দিয়ে একটা রাখালকে নিয়ে মাপি, এবং দ্যাট ওয়াজ 99% অ্যাকিউরেট। তার উপরে ডিজাইনটা করি এবং খুবই কম খরচে, এবং একটা ট্রেনিং সেন্টারে যা থাকে ক্লাসরুমস, তারপরে ডরমিটরি, মাল্টিপারপাস হল, ডাইনিং হল, স্টাফ হাউজিং সবই ছিল ছোট্টর মধ্যে। তো এইটা করি। তো এইটা হলো আমার মানে মেজর কাজ প্রথম করা হয়। তারপরে হলো যেটা বললাম যে চেতনার ইসের থেকে আমাদের মধ্যে একটাই ছিল যে আমরা অনেক এনজিওদের কাজ করি, সে সময় এনজিওদের কাজ হতো। ব্র্যাকের আমরা পরে আরও 2টা ট্রেনিং সেন্টার করি, ফরিদপুর একটা করি, তারপরে 90-এর দশকে, তারপরে 2000 সালের প্রথম দিকে আমরা করি বগুড়াতে ট্রেনিং সেন্টার করি, এবং আরও কিছু অন্যান্য এনজিও, ইন্টারন্যাশনাল এনজিওর জন্য আমরা কাজ করেছি যেরকম ইসের জন্য। তো সেখানে আবেদ ভাইয়ের অবদানটা আমি মনে করি যে সাংঘাতিক, মানে আমার লাইফে একটা যে ওনার সান্নিধ্যে আসতে পেরেছিলাম ওরকম একজন ভিশনারির সঙ্গে, এবং উনি খুবই মানে স্বল্পভাষী ছিলেন, কথা আমাদের শুনতে পছন্দ করতেন, এটা একটা ওনার বিরাট গুণ। তো এই জিনিসগুলো আসলে শিকার আছে আমাদের ওনাদের কাছ থেকে। তো এইটা গেল। আর তারপরে যেটা বললাম যে এনজিওদের সঙ্গে কাজ করতে, এই কাজগুলো আবার আমরা পাশাপাশি আমরা একটা ইন্টারন্যাশনাল সেমিনার মাঝারুল ইসলামের সান্নিধ্যে থাকাতে, তখন স্বাধীনতার পরে বলতে গেলে সেটি প্রথম বড় ইন্টারন্যাশনাল আর্কিটেকচার সেমিনার হয়, রিজিনালিজম ইন আর্কিটেকচার বলে 85 সনে। তো সেখানে অনেক বিদেশি সব মানে আর্কিটেক্টরা আসেন, এবং তখন আমাদের চোখ খুলে, তখন তো যেরকম বলে ইউটিউব ছিল না অথবা আমাদের মিডিয়া ছিল না, যে সবাই সামনাসামনি দেখে শোনা ইন্টারন্যাশনালি মানে স্ট্যাচারে যারা তখন স্টলওয়ার্ডস। তো এটা ওয়াজ এ ফ্যান্টাস্টিক একটা আমাদের এক্সপিরিয়েন্স। তো সেখান থেকে আমাদের আসলে যে দেশের রিজিনালিজমের আর্কিটেকচার মানে আমাদের এক একটা এলাকার জন্য এক এক ধরনের আর্কিটেকচার কেন হয়। তো আমাদের এলাকা, আমাদের দেশের যে আমাদের জলবায়ু, আমাদের যে মানে ভৌগোলিক অবস্থান, সেগুলোর মধ্যে কিরকম স্থাপত্য হওয়া দরকার, সেই জিনিসটা আমাদেরকে মানে তখন বেশ মানে দাগ কাটে আর কি। আপনার স্থাপত্যে আসলে একটা বিষয় সবসময় খেয়াল করা গেছে যে দেশীয় ঐতিহ্যকে আপনি স্থাপত্য শিল্পের সাথে একটা মেলবন্ধন, একটা সমন্বয় করেছেন। এটা আসলে কেন করতেন? আচ্ছা, এটাকে আমি বলবো মানে দেশীয় ঐতিহ্য বলবো না, দেশের শুধু ঐতিহ্য না, আমি যেরকম জলবায়ু, ভৌগোলিক জলবায়ু বলতে আমাদের আলো বাতাস, আমাদের ক্লাইমেট যেরকম ট্রপিক্যাল ক্লাইমেট বলি আমরা, এটা মানে শীতের দেশ না কোনো, মানে ওইরকম দেশ। এখানকার জলবায়ু আমাদের যেরকম বন্যা হয়, বন্যার সময় আমরা কি করি যে বাড়িগুলোকে আমরা একটা আমাদের প্লিন্থটা উঁচু করে, মানে ভিটেটা উঁচু করে রাখি যাতে করে বন্যার সময় পানিতে না ডুবে যায়। আমরা এই জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করতে হবে। ফরিদপুর টার্কে ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ব্র্যাকের ওখানে আমরা করলাম একটা পুকুর কেটে ওই মাটি দিয়ে উঁচু করলাম, তার উপরে আমরা ট্রেনিং সেন্টারটা করলাম। আমাদের যেরকম আমাদের উঠান ভিত্তিক বাড়িঘর, এই যে এগুলো হচ্ছে আমাদের লোকাল বিষয়গুলো, যে উঠানের আশেপাশে আমাদের গ্রামের বাড়িগুলো, তো আমাদের ডরমিটরিগুলো যেগুলো করলাম, যে উঠানের পাশে এরকম দোতলা করে বাড়ি, এবং ছেলেদের মেয়েদের কেউ যদি 2টা ডরমিটরি করতাম, যে আমাদের 100 জনের ডরমিটরি বলা হলো, 50 জন ছেলে 50 জন মেয়ের করলে হতো এটা ফিক্সড হয়ে যেত। কিন্তু ট্রেনিংয়ে তো সবসময় 50 জন ছেলে মেয়ে আসে না, তো কোনো সময় 10 জন মেয়ে 90 জন ছেলে, সেখানে আমরা 10টা বাড়ি করলাম, যে দরকার হলে যে কোনো সময় যেরকম 50 জন ছেলে 5টা বাড়িতে থাকলো, 50 জন মেয়ে 5টা বাড়িতে থাকলো, এরকম। আবার যদি 10 জন আসে একটা বাড়িতে থাকলো, এরকম। তো ওটা ফ্লেক্সিবল, মানে কস্ট এফেক্টিভ করা। এবং ট্রেনিং সেন্টারগুলোর মধ্যে আমাদের ওই যে আলো বাতাসের বিষয়গুলো দেখা, এইগুলা বলবো যে আমাদের দেশীয় মানে ইম্প্যাক্ট অন আর্কিটেকচার রাদার দেন জাস্ট খালি ঐতিহ্য। মানে ক্লাইমেট অনেক বড় একটা জিনিস আর্কিটেক্টের ক্ষেত্রে, যে আলো কোন দিক দিয়ে আসছে বা বাতাসের গতিবেগটা কেমন, ওই জিনিসগুলো আপনি সবসময় বিবেচনায় রেখেছেন। রাইট। এবং মেটেরিয়াল ইউজের ব্যাপারে, যে লোকাল মেটেরিয়াল ইউজ করে খরচ কমানো, কিভাবে কমানো যায়। একটি স্থাপত্যর জন্য আসলে নকশাটা খুব জরুরি। নকশাটা আসলে কিভাবে করছি সেটার উপর পরবর্তী কাজগুলো নির্ভর করছে। আপনি তো প্রচুর নকশা করেছেন, এখন যদি একটা দুইটা উল্লেখ করতে বলি কোনটার কথা মনে করবেন? আসলে নকশা অনেক করছে, এবার সব যে বিল্ড হয়েছে তাও না, অনেক শখের প্রজেক্ট তৈরি হয়নি। হ্যাঁ, অনেক ডিজাইন করেছে আমার, খুবই মানে
আমার মনের খুব কাছের প্রজেক্ট এরকম। তো কিন্তু এর মধ্যে বলতে গেলে আমি যেরকম একটু সোশ্যাল ইম্প্যাক্ট আছে এরকম কাজ আমার ভালো লাগে। আমরা তো অনেক ধরনের প্রজেক্টই করি, আমাদের প্রফেশনাল দায়িত্ব বিভিন্ন রকম প্রজেক্ট করা, কিন্তু তার মধ্যে থেকে যেরকম আমি 2000 ওই যে এনজিওদের কাজ করি বললাম, কাজ করেছি অনেক। তো সেখানে তার আগে একটু বলে নিই, এনজিওদের কাজের আগে আমি 96-এ স্কলাস্টিকা স্কুলটা, প্রয়াত ইয়াসমিন মোর্শেদ স্কলাস্টিকার ফাউন্ডার, উনি আমাকে তখন এই যে উত্তরা ক্যাম্পাসটা এটা করতে দেন আর কি। তো আমার এটা ওনার সান্নিধ্য আসাটা আর একটা বড় জিনিস, যে মানে ক্লায়েন্ট হিসেবে একজন যে এত ক্লোজলি আমাদের সঙ্গে কাজ করলেন, প্রতিটা জিনিস ধরে 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 ধরে। এবং তখন কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো স্কুলের নিজস্ব ক্যাম্পাস ছিল না, ভাড়া বাড়িতে সবাই চালাতো, ছোট ছোট বাড়ি ভাড়া নিয়ে। তো এটা প্রথম করলো তখন ওনারা, এবং ওই স্কুলটা করার সময় আমি অনেক কিছু, উনি যে আমার উপরে যে আস্থা রেখে একটা ইয়াং ছেলেকে আমি দিচ্ছি একটা বড় প্রজেক্ট, ওনার পুরো ইনভেস্টমেন্টটা এটা করবে। তো আমি সেই মনে করি যে উনি, ওনার সঙ্গে কাজ করাটা আমার জন্য, উনি এত অমায়িক ছিলেন কিন্তু এত ফোকাস, মানে উনি যে জিনিসগুলো ভালো লাগতো না বলে ফেলতেন, যেটা ভালো লাগতো বলে ফেলতেন, মানে খুবই সাপোর্টিভ ছিলেন। এবং ওই কাজটা আমাকে, আমার ঢাকা শহরের প্রথম মেজর কাজ ছিল হলো ওইটা, স্কলাস্টিকা স্কুল উত্তরাটা। তারপরে যেটা হলো যে আমাদের, আমি যেটা বলি এনজিওতে কাজ করতে যাই 2004-05 সনের দিকে আমরা একটা এনজিওর সঙ্গে কাজ করি। তারা তখন ওই গাইবান্ধার চরে যারা, মানে চর নদী ভাঙনে যারা হয়ে যায়, মানে নিঃস্ব হয়ে যায়, যারা ভূমিহীন হয়ে যায়, তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, রিসেটল করার জন্য কিছু 4টা গ্রাম আর 3টা ফ্লাড শেল্টার ডিজাইন করার জন্য আমাদেরকে এনগেজ করে। তো আমি মনে করি এটা বিরাট আমার জন্য একটা সুযোগ যে আমরা দেশের সাধারণ মানুষের জন্য আর্কিটেক্ট হিসেবে কি কাজ করতে, আমরা তো শহরের বাড়িঘর রিয়েল এস্টেট ডেভেলপের জন্য করি। ওইটা আমাকে 4 বছর ধরে করা হয় এবং ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এবং এই 4টা গ্রাম আমরা করি, গ্রামের মধ্যে ছিল হলো 10টা করে ফ্যামিলির জন্য একটা করে উঠোন দিয়ে, আমি যেটা বলি উঠোন ভিত্তিক বাড়ি আমাদের ট্র্যাডিশনালি, ওখানে একটা 10টা বাড়ির জন্য ল্যাট্রিন, গোসলখানা, তারপরে হচ্ছে গোয়াল ঘর, এরকম কমিউনাল, এবং এরকম 100টা করে ফ্যামিলি একটা গ্রামে আর কি। বলা যায় স্যার একটা করে কমিউনিটি তৈরি করছিলেন আপনারা। হ্যাঁ, তারপর একটা করে প্রতিটা গ্রামের জন্য একটা করে কমিউনিটি হল, একটা স্কুল, একটা মসজিদ, কয়েকটা দোকান, এগুলো দিয়ে একটা সেলফ সাফিসিয়েন্ট একটা গ্রামের। এটা আমরা করলাম হলো আর্কিটেকচার আর প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এনজিওটা যেটা কাজ করে, আমাদের সাধারণত আমরা জানি যেরকম গভর্নমেন্টের কিছু এই ধরনের প্রকল্প আশ্রয়, যেরকম এই ভূমিহীনদেরকে করে, কিন্তু ওইটা ফেল করে কেন? ওরা ঘর বাড়ি করে হয়তো 2টা ছাগল কিনে দেয়, কিছুদিন পর লোকজন থাকে না। কিন্তু ওনারা ওনাদের লাইভলিহুডের ব্যাপারটাকে ওনারা খুব ভালোভাবে টেক কেয়ার করলো, ওনাদেরকে বিভিন্ন রকম ইনোভেটিভ লাইভলিহুডের করে, যেরকম তখন ওনারা চরে ওই কুমড়া চাষ করা ওনাদেরকে দিয়ে, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটার ব্যাপারটা এই জন্য করা হলো যে মিষ্টি কুমড়ার শেলফ লাইফ আমরা যেটা বলি, একবার 6 মাস পর্যন্ত পচে না। তো এটা শীতের সময় ফলাতো, এবং সেই চরে তো কিছুই ফলে না, ওটা তো বালু চর। তো সেখানে মানে প্রান্তে প্রান্তে এটা কারোর নিজস্ব জায়গাও না, ওখানে গ্রামবাসীরা যারা ভূমিহীন তাদেরকে দিয়ে করাতো, এবং শীতকালে করে ওরা এটাকে সেভ করে রাখতো। যখন বন্যার সময় একটা বিক্রি করলে 1 কেজি চাল আর একটা ইয়েকে সিদ্ধ করে ওটা দিয়ে খেত। এটা একটা মানে একটা দিক দেখলো। এই ধরনের অনেক ফ্লোটিং গার্ডেন, তারপরে কেজ অ্যাকুয়াকালচার, সবাই আলাদা আলাদা খাঁচায় পানিতে মানে ওই মাছ চাষের ফ্যামিলি ওয়াইজ এরকম ছিল, এগুলো করে। তো এগুলো খুব ওরা সুন্দরভাবে ওই জিনিসটা করাতে গ্রামগুলো আমি বলবো সাফিসিয়েন্ট। এবং লোকাল গভর্নমেন্ট অফিসিয়াল যেরকম হচ্ছে ইভেনও, তারপরে লোকাল ইলেক্টেড যারা আছেন প্রতিনিধি, তাদেরকে নিয়ে মানে সবাই মিলে একটা মানে খুব কনসার্টেড একটা এফোর্ট ছিল। কিন্তু আনফর্চুনেটলি এটা রেপ্লিকেটেড হয়নি। কিন্তু আমরা এইটার জন্য আমরা অনেক ইন্টারন্যাশনালি রিকগনাইজ হই, ন্যাশনালি রিকগনাইজড হই, আমাদের অনেক অ্যাওয়ার্ডস পাই। এই কাজটা আমার খুব কাছের। যে আর্কিটেক্ট লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন সেটা কত সালে? 97 সালে। 1997। এটা প্রতিষ্ঠা করার পরে আসলে কিভাবে সামনের দিকে এগোলেন বা পরবর্তীতে আর কি কি কাজ করলেন একটু আপনার মুখ থেকে শুনি। আচ্ছা, এমনি তো আমরা মানে আমাদের মানে আমার এখনকার বর্তমান মূল ফোকাস হচ্ছে, আমরা ফোকাসও বলবো না, আমাদের মানে এটাতে কাজগুলো আসে সেটা হচ্ছে হেলথ ফেসিলিটিস, যেটা আমরা বলি যে মানে হসপিটালস, এইসব ডিজাইন এই মুহূর্তে করছি। তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনস, স্কুল, ইউনিভার্সিটিস, তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস এগুলো করছি। আর এর পাশাপাশি আমরা যেরকম ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলোতে আমরা গ্রিন ফ্যাক্টরিজ আমরা করেছি, যেগুলো মানে এই ধরনের, এবং
যে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলো করার চেষ্টা করেছি আর কি, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের। এবং এর পাশাপাশি যেটা হলো আমি আরেকজনের কথা বলবো যার সান্নিধ্যে আমাকে খুবই অনুপ্রাণিত করেছে, সেটা হলো কোরিয়ান ইপিজেডের যে ইয়াং ওয়ান কর্পোরেশন, ওনার যে মানে চেয়ারপারসন ফাউন্ডার যে মিস্টার কিয়াক সং। তো উনি আমার সঙ্গে 2001-2 সালে আমার স্কলাস্টিক স্কুলটা দেখে বলেন যে এটা কে ডিজাইন করেছে, তাকে সে আর্কিটেক্টকে আমাকে যোগাযোগ করে, ওনার সেক্রেটারিকে বলে, সে আমাকে যোগাযোগ করে। তারপরে ওনার সংস্পর্শে আসি এবং ওখানে তখন কোরিয়ান ইপিজেডে কিছুই ছিল না, ধুধু প্রান্তর, কোনো কিছু ছিল না। উনি যেতেন, আমাকে নিয়ে যেতে একটা ওনারা বলতো একটা ব্যাম্বু হাউস বলতো। ব্যাম্বু হাউস বলতে মানে একটা বাঁশের ঘর করেছিল, বাঁশ দিয়ে বেড়া দিয়ে, ওখানে থাকতাম, ওভারনাইট থাকতাম, সে একদম অন্ধকার, কোনো ইটি নাই। তো সেখান থেকে এখন পর্যন্ত কোরিয়ান ইপিজেডে যদি আপনারা যাওয়ার সুযোগ হয় দেখবেন যে এখন হি হ্যাজ ট্রান্সফর্মড ইট ইনটু এ মানে ইকোলজিক্যাল পার্ক, এবং সেখানে একটা প্রপার একটা মানে আইডিয়াল ইকোনমিক জোন। আর শুধু ইকোনমিক জোন মানে ফ্যাক্টরি না, উনি ওখানে স্কুল করছেন, প্রপার একটা সিভিলাইজেশন বলা যায় যে স্যার, প্রপার একটা সিভিলাইজেশন তিনি মানে গড়ে তুলেছেন বলা যেতে পারে, হ্যাঁ, মানে সেভাবে করে। এবং এখন গাছপালা উনি লাগিয়ে মানে ওটাকে একটা গ্রিন দেশে, বাংলাদেশের মধ্যে আপনি বিশ্বাস করবেন না, সেখানে আমরা কিছু ফ্যাক্টরি করি এবং কিছু হসপিটাল করছি, এখন এই মুহূর্তে স্কুল করছি। তো ওনারকে বললাম যে ওনার সান্নিধ্যে আসে, ওনাকে যে আমি খুবই আনন্দিত যে ওনাকে প্রপার সম্মাননা এতদিন পরে দেওয়া হলো, ওনাকে তো বাংলাদেশের অনারি সিটিজেনশিপ দেওয়া হয়েছে। হি ইজ এ ট্রু ফ্রেন্ড অফ বাংলাদেশ আমি বলবো। তো এই জিনিসগুলো আসলে খুবই মানে একটা ভালো দিক আর কি। স্যার, আমার একটা জিনিস জানার খুব ইচ্ছে ছিল যে আর্কিটেকচার নিয়ে যারা কাজ করে তারা তো বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে থাকে, আপনার ক্ষেত্রে অসংখ্য কাজ আছে। এই মুহূর্তে যদি জিজ্ঞেস করি বা জানতে চাই যে আপনার করা বা এই মুহূর্তে মনে পড়ছে সেরা কাজগুলো কোনগুলো ছিল? একটা তো আমি বললাম যে আমার ব্র্যাকের ট্রেনিং সেন্টারগুলো, স্কলাস্টিকা স্কুলটা, তারপর আমার সেই গ্রাম চেক করলাম সেগুলা, এবং এছাড়া আমরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ করি, যেরকম একটা রেসিডেন্স করেছি আমরা ওই আমাদের এসে মাওনাতে, শ্রীপুরে। সেটা হচ্ছে আমরা মানে নেচারকে কম ডিস্টার্ব করে এবং লোকাল মেটেরিয়াল দিয়ে করা। সেখানে আমরা ওই একটু আন্ডুলেটিং ল্যান্ড ছিল, আমরা যাতে করে মাটি টাচ কম করা হয়, আমরা একটুখানি স্ট্রেট একটা ফ্লোর করি, যাতে নিচে মাটি এবং যেসব ওখানকার মানে ইয়ে আছে আর কি, বায়োলজিক্যাল অথবা যেসব ওখানে বাসিন্দা মানে ব্যাঙ, সাপ, পোকামাকড়, সেটা যেন ডিস্টার্ব কম হয়। তার উপরে আমরা মাটি দিয়ে দেয়াল দিয়ে ঘরটা করি। ওখানে ওই এলাকায় মাটির ঘর একসময় হতো, আমরা ওটাকে মডার্ন ভাবে করি এবং এটাও বেশ অ্যাওয়ার্ডেড হয় এবং ইন্টারন্যাশনাল রিকগনাইজ হয়। তো এই কাজগুলো আমার খুবই মানে কাছের। আপনি আসলে দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাইরে নিজের জ্ঞান, গরিমা এবং নিজের যে ক্রিয়েটিভিটি সেটাকে ছড়িয়ে দিয়েছেন। যেমনটা আমরা জানি যে আপনি নকশা করেও টোকিও থেকে ফ্র্যাঙ্কফুর্ট এবং ঢাকা থেকে ব্রাসেল পর্যন্ত সেটাকে ছড়িয়ে দিয়েছেন। এই যে আন্তর্জাতিক পর্যায়ে নিজের নকশা আপনি দেখাতে পারলেন, এই অনুভূতিটা আসলে কেমন ছিল? অ্যাকচুয়ালি মানে আমি এই ওখানে দেখাতে পারবো বলে করিনি, বাট সামহাও মানে যেটা হয়তো কিছু একটা ছিল যে কারণে তারা এটাকে এক্সিবিশনে নেয়, এবং এই এক্সিবিশনে যাওয়াগুলো আসলে একটা সম্মানের ব্যাপার। বাংলাদেশের কাজ বিদেশে প্রচার করা এবং প্রচারিত হওয়া যে আমরা কি করছি আমাদের দেশে, এবং এই কাজের মানে সঙ্গে আমাদের কাজে অনেকে ছিল, বেশ কয়েকজন আর্কিটেকচার। এটা ছিল বেঙ্গল স্ট্রিম বলে একটা এক্সিবিশন, তো সেটা সুইস আর্কিটেকচার মিউজিয়াম থেকে করে। তারপরে অন্যান্য জায়গায় ফ্রান্সে হয়, জার্মানিতে হয়। তো এইসব জায়গাটা ইয়ে হয়, নিউ ইয়র্কে আমি প্রেজেন্ট করেছি। আর এছাড়া আমরা যে অ্যাওয়ার্ডটার কথা বলা হলো আর্কেশিয়া গোল্ড মেডেল, এটা আমি টোকিওতে পাই 2017 সালে। তো এই জিনিসগুলো তো আমাদের মানে ডেফিনেটলি মানে অনেক একটা বড় একটা অবদান, মানে স্যাটিসফ্যাকশন। এটা আমরা মানে রিকগনাইজ হওয়া মানে কি যে আপনি ঠিক পথে আছেন, এটি নট দ্যাট রিকগনাইজ হওয়া মানে আমি সাংঘাতিক একজন বড় কিছু হলো সেটা না, আপনার ভিশনটা যে ঠিক আছে সেটাকে একটা মূল্যায়ন খাওয়া। স্যার, আধুনিক অনেক আমরা যদি বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখি যে আধুনিক ধাঁচের বিল্ডিং আরব এমিরেটসে আছে এবং মালয়েশিয়াতে আছে, তাদের যে স্কাই স্ক্র্যাপার তারা তৈরি করে থাকেন বা অন্য ধরনের ডিজাইন, জার্মানির বিভিন্ন লাইব্রেরি আছে, মানে আমাদের দেশে এই জিনিসটা খুব কম। ঢাকাতে আমরা খুব কম স্কাই স্ক্র্যাপার্স দেখে থাকি বা অন্য ধাঁচের বিল্ডিং কম দেখে থাকি।
এই জিনিসটা আসলে কেন? আমাদের কি প্রপার প্ল্যানিংটা কম, নাকি ঢাকাতে করার কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, ওইটা মানে যে উন্নতি, সেটা আর্কিটেক্টরা বিশ্বাস করে না। ওই দেশের কনটেক্সটে ওদের ইকোনমিক কন্ডিশন, ওদের মানে প্রয়োজনের থেকে ওরা করেছে হয়তো এরকম স্কাই স্ক্র্যাপার না। বাংলাদেশ কিন্তু একটা বলতে হবে আমাদের ইন্টারন্যাশনালি আর্কিটেকচার সিনারিওতে খুবই ওয়েল রেসপেক্টেড। আমাদের দেশের আর্কিটেক্টরা যত পুরস্কার এনেছে দেশের কাজ করে, এবং যে আমি যেটা বললাম যে আমাদের লোকাল ক্লাইমেট, লোকাল মানে কালচার, লোকাল মেটেরিয়াল, এগুলোকে রেসপেক্ট করে লোকাল আমাদের মানে কি বলবো সামাজিক নিষেধ দিকে কাজ করে, এরকম কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ফিল্ডে এত অ্যাওয়ার্ডস কেউ কোনো ডিসিপ্লিন, কোনো প্রফেশন দিকে আনতে পারেনি। সেজন্য আমরা যে ঠিক পথে আছি সেটা ওখানে আমরা হয়তো স্কাই স্ক্র্যাপার করতে পারি। বাংলাদেশে যেগুলো সেগুলো কিন্তু খুব খারাপ না। স্কাই স্ক্র্যাপারের কথা যদি নাই ধরি, আমরা যেসব বিল্ডিং আছে আমাদের বাংলাদেশি আর্কিটেক্ট ডিজাইন করে, সেগুলোও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। ওটা আমি নেগেট করছি না, সব কিছুরই প্রয়োজন আছে। মানে স্যার একটু কম তুলনামূলক, এটা কি স্যার আমাদের ঢাকার যেটা মেইন সমস্যা, যে ভূমিকম্প হলে এখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে বা একটু বেশি ঘন বসতি, এই কারণে কি আমরা বড় আকারে কোনো কিছু করতে পারছি না? আসলে এখানে জমিগুলো আমাদের ছোট ছিল, আমাদের প্লট ভিত্তিক। ঢাকা শহর যেটা সবচেয়ে বড় আমাদের লিমিটেশনস, প্লট বিক্রি করা হয়। প্লট মানে হচ্ছে 5 কাঠা 10 কাঠা 1 বিঘা ম্যাক্সিমাম। তো এর মধ্যে আপনি কি করবেন? ওখানে একটা বড় স্কাইস্ক্র্যাপার করতে গেলে তো মানে 10, 15, 20 একর জায়গা না হলে আপনি সুন্দরভাবে সব কিছু দিয়ে ওটার জন্য করার, ওইটা তো একটা আমরা যেটা বলি একটা স্পেস লাগবে, আপনাকে একটা বিল্ডিং টু বিল্ডিং গ্যাপ লাগবে, এরকম তো নাই আমাদের এখানে। এটা স্যার আমাদের যদিও একটা ক্রাইসিস, এবং একই সাথে এখান থেকে আসলে অনেক ধরনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। যেমন ভূমিকম্প নিয়ে এখন আপনারা স্থপতিরা ভাবছেন, যে ভাবনাগুলো আসলে আমাদের একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎকে নিশ্চিত করছে। কি কি ধরনের ভাবনা আসলে আপনারা রেখেছেন? ভূমিকম্প একটা ফ্যাক্টর, এটা তো অবশ্যই কনসিডারেশন নিয়ে এখন আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড আছে বাংলাদেশের, সেখানে বলা আছে ভূমিকম্পের জন্য কী ধরনের মেজার্স নিতে হবে, সেগুলো নিয়ে এখন নতুন যেগুলো করা হচ্ছে সেগুলো সেভাবেই করা হচ্ছে। আর আমি যেটা বললাম যে আমাদের বন্যার ব্যাপারটা খেয়াল রাখা উচিত, সেটা একটা বড় জিনিস ক্লাইমেটিক কনসিডারেশনে। আরটা হচ্ছে যে গ্লাস টাওয়ার হলে যে ভালো হবে তা না, কারণ এগুলো কিন্তু একটা সারা পৃথিবীতে যত এনার্জি কনজিউম করে বিল্ডিং তার 40% মানে যত ইয়ে হয়তো, আমি যত বেশি গ্লাস দিয়ে বিল্ডিং করবো, ভিতরে এয়ার কন্ডিশন করতে হবে আমাকে, ন্যাচারাল ভেন্টিলেশন থাকবে না, সেখানে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন, এগুলো এখন আমরা সাস্টেনেবিলিটির এগেনস্টে যায়। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। তারপরে ফায়ার সেফটি একটা ইম্পর্টেন্ট, হাই রাইজ বিল্ডিং হলে ফায়ার সেফটি যে কীভাবে করে ইভ্যাকুয়েট করবে, সেই জিনিসগুলো আমাদের মানে খেয়াল রাখা দরকার। আমরা লাস্ট কয়েক বছর বেশ কয়েকটা ইনসিডেন্টস দেখেছি ফায়ার এক্সিট প্রপারলি না থাকায়। এই যে বিভিন্ন জায়গায় আনপ্ল্যান্ড বড় বড় বিল্ডিং হচ্ছে, 20 তলা বলেন 25 তলা, সেখানে কোনো ইমার্জেন্সি ফায়ার এক্সিট নেই, কোনো স্টেয়ার কেস নেই। এই জিনিসগুলো থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়? এটা আসলে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে তো ডিজাইনারের দায়িত্ব যে কমপ্লায়েন্ট ইয়ে করা, মানে ফায়ার সেফটির ব্যাপারে এবং ফায়ার হাইড্রেন্ট রাখার ব্যাপারে অথবা স্প্রিংকলার রাখার ব্যাপারে, সেগুলো করা তো থাকবে। এগুলো হলো একটা মেজার্স, কিন্তু এগুলো যে কাজ করছে কিনা সেটার জন্য একটা অথরিটির মানে থেকে থাকা উচিত, যেগুলোকে রেগুলার চেক করা, তারপরে ফায়ার ড্রিল করা, যাতে করে যে ইভ্যাকুয়েশনের সময় লোকজন তো তখন প্যানিকড হয়ে যায় কিভাবে বের হবে। তারপরে ফায়ার স্টেট যে সবাইকে জানায়, ফায়ার স্টেটের মধ্যে দেখা যাচ্ছে মেনটেন না করে ওখানে অনেক জিনিসপত্র রেখে বন্ধ করে রাখা হচ্ছে, অথবা ফায়ার স্টেট লক করে রাখা হচ্ছে। ছাদে উঠতে যাচ্ছে যে ছাদের নিচের থেকে তো ধোঁয়া ফায়ার ইসে হয়ে উপর দিকে আগুন থেকে আসবে, যে বেরোতে পারছে না, লক করা দরজা। এইগুলোতে অনেক অ্যাক্সিডেন্টস আছে। পুরো প্রসেসটা মানে অনেকগুলো জিনিস এখানে খেয়াল রাখার ব্যাপারে, কমপ্লায়েন্সের জন্য ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো স্যার আপনি বলছিলেন যে সঠিক পথে আছেন, এবং সঠিক পথে যখন মানুষ বিশেষভাবে থাকে তখন পুরস্কৃত হয়। যেমন আপনি AAA গোল্ড মেডেল এবং লাফার্স হলসিম অ্যাওয়ার্ড পেয়েছেন। পুরস্কার তো মানুষকে অনুপ্রাণিত করে এবং একই সাথে দায়বদ্ধতা তৈরি করে দেয়। সেই জায়গাগুলো আসলে আপনার চমৎকার সুন্দরভাবে বিনয়ীভাবে আপনি পাস করে যাচ্ছেন, এটা আপনার বিনয়ী আমি বলবো। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার, সামাজিকভাবেও আপনি বেশ কিছু অ্যাক্টিভিটির সাথে জড়িত। সোসাইটি নিয়ে তো আপনি ভাবছেন আপনার স্থাপত্য শিল্পে, এবং এই ভাবনাগুলো আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছেন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই যে আধুনিক এই চিন্তার সাথে সবসময় কোপ আপ করা, এটা আসলে কিভাবে হয়? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলি যে
আমাদের কোভিডের সময় একটা বড় ধাক্কা খাই আমরা, মানে সবাই, পুরো সারা পৃথিবীর মানুষই। তখন বসে বসে আমরা কে বাঁচবে কে মরবে সেসব নিয়ে একটা ফিলিং ওই সময় একটা মাঝে মাঝে চিন্তা করি, আসলে একটা মানে একটা কিরকম একটা হেল্পলেস অবস্থার মধ্যে গেছি। তো তখন আমি ইনস্টিটিউটের প্রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, তখন আমাদের দেখলাম যে অনেকের চাকরি চলে যাচ্ছে, তাদেরকে হেল্প করার জন্য আমরা একটা ইমার্জেন্সি ফাইন্যান্স প্যাকেজ করি, যেটার থেকে আমরা লোন দিই আমরা, মানে একটা, এবং এটা বিষয়টা ছিল যে যাদের একটু অবস্থাপন্ন আর্কিটেক্ট তাদের কাছ থেকে লোন নিয়ে আমরা, যারা এখন চাকরি চলে গেছে কাজ নেই, তাদেরকে লোন দিই, এবং এটাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ। এটা একটা। আর একটা ছিল সংযোগ বলে আমরা তখন একটা প্রতিষ্ঠা করি। সংযোগ আমাদের অক্সিজেন সিলিন্ডার সারা বাংলাদেশে দেয়, এবং তখন এটা খুবই প্রয়োজনীয় ছিল। তো এখন সংযোগ একটা কেয়ার হোম চালায়, তা আমরা সবাই মিলে এটাকে তৈরি করি, এবং এটাতে একটা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমরা করি। আর এর পাশাপাশি আমার যেটা হচ্ছে, এখন তো আমরা প্রায় 42 বছর হয়ে প্র্যাকটিস করি, আমরা অনেক কিছু কাজ করেছি, কিন্তু এর পাশাপাশি আমাদের কিছুটা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমার প্রফেশনের জন্য কাজ করার জন্য আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম 2019-20 সন থেকে, যে একটা ইয়াংদেরকে, আমরা যখন ইয়াং ছিলাম যেরকম কষ্ট করে কাজ করতে হতো, এত সোজা ছিল না, আমাদেরকে কেউ কাজ দিত না। ইয়াংরা এখন অনেক আর্কিটেক্ট, এখন কিন্তু বাংলাদেশে মানে আমাদের সময় থেকে 20-30 গুণ বেশি আর্কিটেক্ট আছে। তারা বের হয়ে কিন্তু ফ্রাস্ট্রেটেড থেকে কাজ পায় না, কিন্তু তাদের কাজ না পাওয়ার কারণে একটা হচ্ছে তাদেরকে কেউ চেনে না, অথবা তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এটাকে হেল্প করার জন্য আমি একটা আর্কি কানেক্ট নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম স্টার্ট আপ করেছি। সেটার মাধ্যমে আমরা তাদেরকে ডিজিটালি করি, আমরা ক্লায়েন্ট জেনারেট করি, লিড জেনারেট করে তাদের সঙ্গে যোগাযোগ করে দিই। তো এটা তাদের, এবং এটা ঢাকা শহরে যারা স্ট্যাবলিশ ক্লায়েন্ট রয়েছে তারা না, তাদেরকে তো সব বড় বড় স্ট্যাবলিশ আর্কিটেক্টদেরকে সবাই চিনে, কিন্তু এটা সারা দেশে কিন্তু অনেক লোক আছে যারা বাড়িঘর করে কিন্তু প্রফেশনাল হেল্প নেয় না, তারা জানে না আসলে আর্কিটেক্টের কাছে গেলে কি উপকার হয়, তারা হয়তো নিজেরাই করে ফেলে। তো আমরা এটাকে প্রমোট করার জন্য আমরা মানে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্টদেরকে আমাদেরকে যোগাযোগ করে, আমরা যোগাযোগ করাই দিই, তারপরে কাজটা পাওয়া না পাওয়া তাদের ব্যাপার, তারা নিজেরা নেগোশিয়েট করে। এটা ইয়াংদেরকে টার্গেট করে। আর একটা হচ্ছে আমরা একটা ডকুমেন্টারি সিরিজ রান করি আর্কি কানেক্ট চ্যানেলে, সেটা হচ্ছে বাংলাদেশের স্থাপত্য নিয়ে। আমরা অলরেডি 27টা এপিসোড করেছি, আরো 21টা ইন দ্য প্রসেসে আছে। এটাকে আমরা কন্টিনিউ করবো। এটা হচ্ছে মেইনলি স্থাপত্যকে সাধারণ লোকের কাছে তুলে ধরা, ভালো স্থাপত্য কি, এবং এটার থেকে অনুপ্রাণিত হয়ে যেন ভালো কাজকে নিয়ে তারা আর্কিটেক্টকে যোগাযোগ করে এবং কাজটা যেন জনপ্রিয় হয়, এবং সেখান থেকে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি। সামগ্রিক অর্থে স্যার এটা কিন্তু আমাদের দেশের জন্যই ভালো একটা জিনিস বয়ে আনবে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ গল্প করে অনেক কিছু জানা যাবে। আমি কিন্তু আরেকটু গল্প করতে চাই, যে আমি স্যারের পরিবার সম্পর্কে শুনতে চাই, যে আমরা যতদূর জানি যে আপনার সহধর্মিনীও একজন আর্কিটেক্ট। জি, এবং স্যার আপনার ছেলেও একজন আর্কিটেক্ট। না, ছেলে আর্কিটেক্ট না, ছেলে অন্য সাবজেক্টে পড়ছে, কিন্তু আমাদের এই স্টার্টআপটাতে সে মানে জয়েন করেছে তার নিজের আগ্রহে। সে যে, কারণ ইয়াংদের কিন্তু অনেক নতুন নতুন আইডিয়াস থাকে, আমরা হয়তো উপর থেকে একটা জিনিসকে আইডিয়া করতে পারি, কিন্তু এখন মডার্ন যে এত ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, যে কিভাবে স্টার্টআপ কাজ করে, ওরা ইয়াংরা অনেক কিছু জানে, যে এইভাবে মার্কেটিং করতে লাগে, এইভাবে কমিউনিকেশনস করতে লাগে, সেই জিনিসগুলোতে হি ইজ কন্ট্রিবিউটিং এ লট। আচ্ছা আচ্ছা, তিনি মার্কেটিংটা দেখছেন আপনাদের প্রতিষ্ঠানে, বিজনেস ডেভেলপমেন্টটা দেখছেন আর কি। দারুণ স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, অনেক বেশি ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগলো, আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে এই প্রোগ্রামে আনার সুযোগ করে দেওয়ার জন্য।